হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ফেয়ার এন্ড স্ক্রিপ্ট। এই এপিসোডে সবাইকে স্বাগত। গ্রেগ স্টুয়ার্টের ইনক্লুশন হয়েছে, যেরকম সাদিকুর সেরকম এক্সক্লুশন হয়েছে। সাদিকু এফসি গোয়াতে এগ্রি করেছে এফসি গোয়াতে খেলার জন্য, যেরকম এটা আমরা যেরকম আশা করছিলাম সেই মতোই এগিয়েছে আর কি গ্রেগ স্টুয়ার্টের আশাটা। এবার তোমাদের কমেন্ট করে জানাতে বলেছিলাম যে তোমরা কিভাবে দেখছো গ্রেগ স্টুয়ার্টের ইনক্লুশনটা, সেটা কি পজিটিভলি দেখছো, মানে সেটা মোহনবাগানের স্কোয়াডকে কতটা আপলিফট করবে সেটা নিয়ে বলতে বলেছিলাম। ইন্টারেস্টিং কমেন্টগুলো নিয়ে আমরা লাইভে আলোচনা করব। এছাড়া আরেকটা বিষয় আমি তুলে দিয়েছিলাম যে মানে উঠে এসেছিল আলোচনায় যে মোহনবাগান কি আরো কোনো বিদেশি নিতে পারে, নিতেই পারে মোহনবাগান আরো বিদেশি এই বছরই নিতে পারে, কিন্তু একটু তার জন্য অপেক্ষা করে যেতে হবে কিছুদিন, বেশ কিছুদিন। আপাতত কোচ মলিনা তিনি আসবেন ভারতবর্ষে, মোস্ট প্রবাবলি 28 তারিখের মধ্যেই পুরো স্কোয়াডটা হাজির হয়ে যাচ্ছে কলকাতায়, টিম হোটেলে চলে আসবে। 29 তারিখ সকালবেলা 8টার সময়, খুব যদি ভুল না করি তাহলে মোহনবাগান মাঠে তারা প্র্যাকটিস করবে। তারপর যেরকম হয় আর কি, তারপর একটা প্রাক্তনদের খেলা হয় মোহনবাগান ডেতে, তারপর মোহনবাগান তারপর অনুষ্ঠান হয় একটা সন্ধ্যাবেলার দিকে। তো সারাদিনই একটা মোহনবাগান ডেতে একটা মোহনবাগান মাঠে কার্যক্রম চলতেই থাকে। তো এর মধ্যেই যেটা মনে করা হচ্ছে যে 29 তারিখ কিন্তু ইন্ট্রোডিউস করা হবে সমস্ত প্লেয়ারদের। এইবার একটা ঘটনা আছে এই জায়গাটায়, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনের কিন্তু বার্থডেও 29 জুলাই। তো তাহলে কি তাকে সেই দিনই একবারে অ্যানাউন্স করে আত্মপ্রকাশ করা হবে, নাকি তা আগেই তাকে অ্যানাউন্স করে দেওয়া হবে? এইটার দিকে লোকজন কি বলবো অপেক্ষা করে আছে। আমার মতে আগেও করে দিতে পারে, দেয়ার ইজ আ চান্স যে আগেও করে দিল। এবার সেদিন যেরকম সকলেরই ইন্ট্রোডাকশন হচ্ছে, নতুন যে প্লেয়াররা এসছে তাদের সঙ্গে দর্শকদের পরিচয় সেগুলোই হবে। খুব বেশি আমার মনে হয় না খুব বেশি প্র্যাকটিস সেদিন করতে পারবে বলে, তারপর থেকে হয়তো প্র্যাকটিস শুরু হয়ে যাবে মোহনবাগান মাঠে ডুরান্ডের জন্য। ডুরান্ডে মোস্ট প্রবাবলি কিছু জুনিয়র খেলালেও মোস্ট প্রবাবলি মেন টিমটাকেই দেখে নিতে চাইছেন কোচ মোহনবাগানের ক্ষেত্রে। মোহনবাগানের কিন্তু এখনো স্কোয়াডে আরো একটা দুটো স্বদেশি ইনক্লুশনও বাকি রয়েছে। একজন বা দুজন প্লেয়ার মোহনবাগান নিতেও পারে। কিছুদিন আগে যে মার্কাসের যে টুইটটা ছিল যে একটা ন্যাশনাল প্লেয়ার নিতে পারে, সেটা কিন্তু জিকসান নয়, সেটা কিন্তু অন্য প্লেয়ার, সেইটা একটা বাকি রয়েছে। এবার যদি টিম স্কোয়াড বানানোর দিকে তুমি আমাদের জিজ্ঞেস করো, আমরা যেরকম আলোচনা করি আমাদের মতে একটা ডিফেন্স পজিশনের প্লেয়ার আর একটা গোলকিপার ব্যাকআপ আমাদের মতে এইটা প্রয়োজন আছে। তো দেখা যাক মলিনা কি মনে করছেন বা টিম ম্যানেজমেন্ট কি মনে করছে, সেই অনুযায়ী সাইনিং হবে। তবে সাইনিংটা হবেই, বেশ কিছু সাইনিং হবে, পুরো আগস্ট মাসটা বাকি রয়েছে, সাইনিং হবে। মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গলের দিকে আসি। গ্রেগ স্টুয়ার্টটা তো হয়ে গেছে, সেটা নিয়ে বললাম। ইস্ট বেঙ্গলের দিকে আসি। জিকসনকে ইন্ট্রোডিউস করে দেওয়া হবে, যেরকম কালকে সকালবেলার ভিডিওতেই বলেছিলাম যে ইন্ট্রোডিউস করে দেওয়া হবে। তার বেশ কিছুক্ষণ পরে ইস্ট বেঙ্গল থেকেও বলে দেওয়া হয় যে হ্যাঁ সেরকমই ইন্ট্রোডাকশন হবে, তো আপনারা আসুন বলে। খুব সুন্দরভাবে জিকসন দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয় এবং তাকে আপন করে নেয় দর্শকরা, ইস্ট বেঙ্গলের দর্শকরা। জিকসন নিঃসন্দেহে এই মরশুমের ইস্ট বেঙ্গল একটা স্টেটমেন্ট সাইন। এইখানে কি শেষ হয়ে গেল ইস্ট বেঙ্গলের সাইনিং? তো এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে দেবব্রত সরকার কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা এখনো পর্যন্ত স্কোয়াড নিয়ে খুব সিকিউর ফিল করছেন না, আরো তাদের ইনক্লুশন দরকার বলে মনে করা হচ্ছে। সো ইউ গাইজ ক্যান এক্সপেক্ট সাম মোর সাইনিং, সাম ইন্ডিয়ান সাইনিং অলসো ইন দ্য, আমার মনে হয় ডিফেন্স পজিশনই হবে যাকে টার্গেট করছে বলে আমার মনে হচ্ছে। ডিফেন্সেই আছে বলে, মিডফিল্ডার নয়, ডিফেন্সে আছে বলে আমার পার্সোনালি ধারণা। দুজন প্লেয়ারকে এখনো চেস করছিল ইস্ট বেঙ্গল, একজন অ্যাটাকার মানে উইঙ্গার আর একজন ডিফেন্স পজিশন। তো দেখা যাক, দেবব্রত সরকারের নিজের মুখ থেকে শোনার পরে ব্যাপারটা নিয়ে আরো আমার একটু এক্সপেকটেশন বেড়ে গেল যে এখনো পর্যন্ত তার মানে চেস করছে, এখনো পর্যন্ত একটা দুটো ইনক্লুশন হতে পারে ডোমেস্টিক। আর অলরেডি 6 ফরেনার সাইনিং হয়ে গেছে কিনা ইস্ট বেঙ্গলের, হ্যাঁ হয়ে যেতে পারে। ইস্ট বেঙ্গলে হয়তো 6 ফরেনার সাইনিং হয়ে গেছে, মেবি হয়ে যেতে পারে।
এই হচ্ছে আপাতত ইস্ট বেঙ্গলের সাইনিং, মোহনবাগানের সাইনিং নিয়ে মোটামুটি যেটা এক্সপেক্ট করতে পারো যে দুটো দলের কিন্তু বেশ কিছু সাইনিং বাকি রয়েছে, তার মধ্যে একটা করে সারপ্রাইজ সাইনিংও থাকতে পারে। এছাড়া আনোয়ার আলীর দিকে যদি আমরা একটুখানি মুখ ফেরাই, আনোয়ার আলীর জন্য যেন পিএসসিতে গেছিল সেরকম ফেডারেশন কিন্তু মোহনবাগানের কি কমেন্ট আছে অন দ্যাট নোট সেটা জানতে চেয়ে পাঠিয়েছে। তো মোহনবাগানের জানতে চেয়ে পাঠিয়েছে, অফিসিয়ালি মোহনবাগানকে এখন জানাতে হবে ফেডারেশনকে যে তারা কি স্ট্যান্ড নিয়েছে, তারা কি ভাবছে, এআইএফএফ এর যে এই যে অভিযোগটা করেছেন আনোয়ার আলী সেটার এগেনস্টে কি ভাবছেন সেটা তাদের জানাতে হবে এখন ফেডারেশনকে। এটা কি জানাবে সেটা তো এখন থেকে বলে দেওয়া সম্ভব না, কিন্তু কিছুদিন আগে দেবাশিস দত্তের যে একটা মুখ খুলেছিলেন যে সংবাদ মাধ্যমে আমরা দেখছিলাম যে তারা কিন্তু এনওসি দেবে না। সুতরাং মোহনবাগানের পয়েন্টগুলো তো জানা থাকবেই, এনওসি তারা দেবে না। দেখা যাক ভবিষ্যৎ, আনোয়ারের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে। রঞ্জিত বাজাজ কিন্তু একটু বাজে দিকেই ঠেলে দিল। অন্যান্য অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক তথ্য উঠে আসছে রঞ্জিত বাজাজের বিরুদ্ধে, সেটা নিয়ে লাইভে আলোচনা করব যে রঞ্জিত বাজাজ নাকি ট্রান্সফার মানি নিয়ে ফ্রড করছেন আর কি, মানে মোহনবাগান থেকেও নিচ্ছে, ইস্ট বেঙ্গল থেকেও নিচ্ছে। তো দুটো বড় ক্লাবকে ডিপ্রাইভ করে তো যেতে পারবেন না, তো সেটা নিয়ে আমরা বিস্তারিত লাইভে আলোচনা করব। তো তোমাদের কি কমেন্ট আছে রঞ্জিত বাজাজের মানে কিভাবে ক্যাটালিস্টের মতো কাজ করছে এই পুরো ঘটনাটায় বা দুর্ঘটনাটায়, সেটা তোমরা কমেন্ট করে জানিও। তো চলো, এমনি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, যার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। দেখানোর মতো